নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা স্কাল্পচারের পার্টটাকে স্টার্ট করেছিলাম। একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল লাস্ট লেকচারে যে হোয়াট ইজ স্কাল্পচার এবং কীভাবে একটা স্কাল্পচার আর্ট ক্রিয়েট করা যেতে পারে। আজকে আমাদের মেন ফোকাসটা থাকবে ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড দি স্কাল্পচার অফ বেঙ্গল। স্পেশাল এমফেসিস উইল বি গিভেন অন দি স্কাল্পচার অফ মডার্ন বেঙ্গল। ওকে, তাহলে ইন্ডিয়ান স্কাল্পচারের যদি আমরা হিস্ট্রি দেখি, এটা কিন্তু একদম বলা যেতে পারে স্টার্ট হয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম থেকেই আমরা বলতে পারি স্কাল্পচার স্টার্ট হয়েছে। এবং আমরা ইন্ডাস ভ্যালির সময় অনেক এক্সাম্পলসও দেখেছি, যেমন হচ্ছে আপনার ব্রোঞ্জ ডান্সিং গার্ল, টেরাকোটা স্কাল্পচার, ঠিক আছে, ডিফারেন্ট রকমের স্কাল্পচার আর্ট আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম থেকে দেখছি। তো ইন্ডিয়াতে যে স্কাল্পচার আর্টগুলো হয় সেটা দু রকমই দেখতে পারি আমরা। একটা ফ্রি স্ট্যান্ডিংও পাওয়া যায়, আবার অন দি ওয়ালস অফ টেম্পলস কেভ, ঠিক আছে। তাহলে বোথ একদম ফ্রি স্ট্যান্ডিং। ফর এক্সাম্পল ফ্রি স্ট্যান্ডিং এর কি হতে পারে, মরিয়ান এজের যে পিলার্সগুলো, মরিয়ান পিলার, তো মরিয়ান পিলার্সগুলো কি ছিল আপনার ফ্রি স্ট্যান্ডিং। কিন্তু যদি আমি বলি যে খাজুরাহোর টেম্পলগুলোতে, খাজুরাহোর টেম্পলের যে কার্ভিংগুলো রয়েছে, যে স্কাল্পচারগুলো রয়েছে, সেটা কি একটা ওয়ালের ওপর, টেম্পল ওয়ালের ওপরে ইন্টিগ্রেট ডিজাইন করে করা। তাহলে দু রকমেরই এক্সাম্পল আমরা দেখতে পাই। স্কাল্পচারগুলো কি ছিল, ইট ওয়াজ বেসিক্যালি আ মিডিয়াম ফর এক্সপ্রেশন, ঠিক আছে, মিডিয়াম ফর এক্সপ্রেশন। আর এই মিডিয়াম ফর এক্সপ্রেশনের মধ্যে কি কি থিম আসতো, রিলিজিয়াস থিম থাকতে পারতো, ফিলোসফিক্যাল থিম থাকতো, অ্যান্ড কালচারাল আইডিয়াজ অ্যাজ ওয়েল, ঠিক আছে। ইনফ্যাক্ট মোস্টলি যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়ান টেম্পলস অ্যান্ড মনুমেন্টস থেকে স্কাল্পচারকে আলাদা করা যায় না, কারণ বেশিরভাগই যে টেম্পলস এবং স্কাল্পচারগুলো ক্রিয়েট হয়েছে, দে আর মোস্টলি অ্যাডর্নড উইথ দি স্কাল্পচার্স। নাও হোয়াট ওয়ার দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দি ইন্ডিয়ান আর্কিটেকচার বা ইন্ডিয়ান স্কাল্পচার আর্টের যে ক্যারেক্টারিস্টিকগুলো কী কী ছিল? ইন্ডিয়ান স্কাল্পচারের একটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাক্ট হিউম্যান ফর্মস, ঠিক আছে। কারণ এটা আমাদের মাইথোলজির ট্র্যাডিশন। আপনি পেন্টিং ট্র্যাডিশন ফলো করুন, আর্কিটেকচারাল ট্র্যাডিশন ফলো করুন, ঠিক আছে, সবসময় আমরা দেখবেন যে আমাদের যে এখানে যে ক্যারেক্টার্সগুলোকে দেখানো হয়, মোস্টলি মাইথোলজি, আমাদের মাইথোলজি থেকে আসে। এবং সেক্ষেত্রে কি করা হয়, ক্যারেক্টার্সগুলো হিউম্যান, অ্যাবস্ট্রাক্টেড হিউম্যান ফিগার্স থাকে, ঠিক আছে, আইডিয়ালাইজড ভার্সন থাকে, ডেপিক্ট দি আইডিয়ালাইজ অ্যাবস্ট্রাক্টেড হিউম্যান ফিগার্স। আর নর্মালি এগুলোর থিম কিসের অ্যারাউন্ড থাকে, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, এর ওপরে থিমগুলো থাকে। অনেক সময় স্কাল্পচার আর্টে আমরা নুড ফিগার্সও দেখতে পারি, যেটা কিনা সিম্বলাইজেস বোথ স্পিরিচুয়াল অ্যান্ড ইমাজিনড ফর্ম অফ দি গডস, দুটোকেই রিপ্রেজেন্ট করছে। নেক্সট ইজ সিম্বলিজম। ওকে, নেক্সট আমরা যখন সিম্বলিজমের কথা বলি, তাহলে এখানে সিম্বলিজমের মধ্যে কি আসতে পারে, ফিচার্স লাইক মাল্টিপল হেডস অর আর্মস, যেটা হিন্দু আইকনোগ্রাফির সাথে রিলেটেড, হিন্দু আইকনোগ্রাফির সাথে যেটা রিলেটেড। অ্যান্ড figures are conceived as perfect shape transcending the transitory appearance of real human model, মানে rather than real human model, এগুলো কি করা হয় আমাদের হিন্দু আইকনোগ্রাফি যেগুলো আছে, মাল্টিপল আর্মস, মাল্টিপল হেড, ঠিক আছে, এবং সেগুলোর আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, সেই হিসেবে এগুলোকে রিক্রিয়েট করা হয়। ইন্ডিভিজুয়ালিটির এখানে সাপ্রেশন থাকে। মোস্টলি কী করা হয়, ইন্ডিভিজুয়ালের জায়গায় আইডিয়ালাইজ স্পিরিচুয়াল অ্যান্ড পার্সোনাল ডেইটি আইডেন্টিটিগুলোকে, পার্সোনাল আইডেন্টিটির ওপরে স্পিরিচুয়াল আইডেন্টিটিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আমাদের স্কাল্পচারেতে। অ্যান্ড ইউ ক্যান অবজার্ভ আ লিনিয়ার গ্রেস, একটা লিনিয়ার গ্রেস থাকে, মানে খুব বেশি
কি বলবো, মানে আপনি যদি এটা গ্রিক স্কাল্পচারের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ওরকম যে একদম পেশি খুব বোঝা যাবে এরকম নয়। রাদার দ্যান ওখানে কি হবে, লিনিয়ার আউটলাইন থাকবে, স্লেন্ডার অ্যান্ড সাপার লিমস। এটা আম, খুব ব্রিলিয়েন্টলি বোঝা যাবে, যেমন হচ্ছে গান্ধার আর্ট। ঠিক আছে, এটা রোমান অ্যান্ড গ্রিক এই দুটো স্কাল্পচারের থেকে ইনফ্লুয়েন্স ছিল। এর যে ফিগারিংস গুলো তৈরি হয়েছে বা স্কাল্পচার গুলো তৈরি হয়েছে, সেখানে আপনি দেখবেন যে আইস প্রমিনেন্ট, অ্যানাটমিক্যাল বডি, ঠিক আছে, পেশিগুলো এরকমভাবে দেখা যাবে, সেই ধরনের জিনিসের উপর ফোকাস আছে। কিন্তু মথুরা আর্টটা বা অমরাবতী যে স্কাল্পচারগুলো, এইগুলো যদি আমরা দেখি, তখন আমরা দেখব যে অনেকটা স্লেন্ডার বা একটা টেন্ডারনেস আছে, ঠিক আছে, ওরকমভাবে অ্যানাটমির ওপরে খুব বেশি ফোকাস নেই। এই জিনিসগুলো আমরা দেখতে পারবেন, কারণ এগুলোর উপরে ইন্ডিয়ান স্টাইলের অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল। আর যদি আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে যাই, তাহলে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, অ্যাজ আই সেড, আমাদেরকে স্টার্ট করতে হবে কোথা থেকে? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে প্রচুর রকমের টেরাকোটা ফিগারিন তৈরি হয়েছিল, ব্রোঞ্জের ওয়ার্ক ছিল, ঠিক আছে, মোস্ট ফেমাস বিং দি ডান্সিং গার্ল। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে ইন্ডিয়ান সয়েলে যে স্কাল্পচার আর্ট স্টার্ট হয়ে গেছে, এটা আমরা বলতেই পারি। তারপরে আমরা যদি খুব ভেদিক পিরিয়ডে আমরা খুব বেশি স্কাল্পচার সেরকম পাই না, ভেদিক পিরিয়ডের কোনো প্রমিনেন্ট স্কাল্পচার আমরা পাই না। ইউ অলসো নো দ্যাট ভেদিক সিভিলাইজেশনের মোস্টলি আমরা যেটা ভেদিক সিভিলাইজেশনের ব্যাপারে জানতে পাই, ইট ইজ নট থ্রু দি আর্টিফ্যাক্টস অ্যান্ড স্কাল্পচার্স, রাদার দ্যান ইট ইজ ফ্রম দি লিটারেরি সোর্সেস। ঠিক আছে, ভেদিক পিরিয়ডের ব্যাপারে আমরা জানি কে থেকে? মোস্টলি ফ্রম দি লিটারেরি সোর্সেস। কিন্তু মডার্ন পিরিয়ডের অনেক স্কাল্পচারের এক্সাম্পল আমাদের কাছে আছে, যেমন হচ্ছে স্টোন পিলার্স, ফর এক্সাম্পল লায়ন ক্যাপিটাল আর্ট, সারনাথ, ঠিক আছে, স্তূপাস। স্তূপা যদিও আর্কিটেকচারের মধ্যে, কিন্তু স্তূপার যে তোরানাগুলো বা যে গেটওয়েজগুলো, ওগুলোর মধ্যে কিছু ইন্ট্রিকেট ডিজাইন করা থাকে, সেগুলোকে আমরা স্কাল্পচারের পার্ট, স্কাল্পটিং আর্টের মধ্যে ধরতে পারি। কিন্তু মোস্টলি মডার্ন টাইমের স্কাল্পচার বলতে আমরা পিলারগুলোকেই বুঝি, লাইন ক্যাপিটালের, বুল ক্যাপিটালের, এই যে বিভিন্ন পিলার্সগুলো রয়েছে সেইগুলো। দেন গুপ্তা পিরিয়ড। Gupta period can be considered as the golden age of Indian sculpture. It is a golden age of Indian sculpture. এখানে কি আছে? রিফাইন্ড রিলিজিয়াস আইকনস অ্যান্ড টেম্পলস কার্ভিংস, বুদ্ধা স্ট্যাচু তৈরি হয়েছে, ফর এক্সাম্পল বুদ্ধা স্ট্যাচু ফ্রম সারনাথ। এখানের মেন ফিচার কি? মেডিটেটিভ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, স্পিরিচুয়াল ইনওয়ার্ডনেসকে এর উপরে ফোকাস করা হয়েছে। তারপরে মেডিয়েভাল পিরিয়ড যখন চলে আসে, মেডিয়েভাল পিরিয়ডে মেডিভেল পিরিয়ডের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় হচ্ছে বিজয়নগরা, হয়সালা, চোলা। চোলাদের টাইমে প্রচুর ব্রোঞ্জের আর্টিস্টিক কাজ হয়েছে, ব্রোঞ্জের উপরে স্কাল্পটিং প্রচুর হয়েছে। দেন ইন মুঘল অ্যান্ড কলোনিয়াল পিরিয়ডসে, মুঘল পিরিয়ডে কীরকম আছে? মুঘল পিরিয়ডে মোস্টলি ওয়ার্কস অন মার্বেল, ঠিক আছে, ইন্ট্রিকেট ওয়ার্কস অন মার্বেল ডেভেলপ হয়। তারপরে কলোনিয়াল এরিয়াতে আসলে যেমন ভিক্টোরিয়ান যে স্টাইল, বোথ ইন টার্মস অফ আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, দুটোর মধ্যেই ভিক্টোরিয়ান ইনফ্লুয়েন্স আসতে থাকে। তারপরে মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারির মধ্যে রামকিঙ্কর বাইজ, মীরা মুখার্জি, ডিপি রায় চৌধুরী, ঠিক আছে, এই ধরনের প্রমিনেন্ট আর্টিস্টরা আসেন, দিয়ে তারা নিজের মতো করে এটার উপরে ইনফ্লুয়েন্স ফেলেন। নোটেবল এক্সাম্পল আমি আগেই বলে দিয়েছি আপনাদের, যেমন ডান্সিং গার্ল, এটা হচ্ছে ডান্সিং গার্লের লায়ন ক্যাপিটাল, ঠিক আছে, এটা মডার্ন পিরিয়ডের। বুদ্ধা, সারনাথের এটা গুপ্তা পিরিয়ডের। অ্যান্ড নটরাজ, নটরাজটা, হ্যাঁ যেটা ভুলে গেলাম বলতে, নটরাজ চোলা পিরিয়ডে। ওকে, নেক্সট, তাহলে এটা একটা গেল ইন্ডিয়ান স্কাল্পচারের কনটেক্সট, কিভাবে হিস্টোরিক্যালি ডেভেলপ হয়েছে তার উপরে। নাও লেট আস কাম টু দি স্কাল্পচার অফ বেঙ্গল। স্কাল্পচার অফ বেঙ্গলের মধ্যে আমাদের দেখুন সিলেবাসের পার্টে তো আমাদের মডার্ন স্কাল্পচারই রয়েছে, কিন্তু স্কাল্পচার অফ বেঙ্গল স্টাডি করার সময় যদি আমরা একবারও পাল বংশের সময়কার কথা এবং সেন বংশের সময়কালের ওই কালখণ্ডের কথা যদি আমরা না বলি, তাহলে বাংলার স্কাল্পচারটা অপূর্ণ থেকে যায়। ওই জন্য আমি পাল এবং সেন সময়কালের
পাল বংশ এবং সেন বংশের যে কালখণ্ডের যে কিছু স্কাল্পচার রয়েছে এবং তাদের কি বৈশিষ্ট্য ছিল সেটাকে একটুখানি ইনক্লুড করেছি। ইন্ডিয়া বেঙ্গলের কনটেক্সটে যদি আপনি বলেন তাহলে পাল এবং সেন, এই পাল বংশকে তো গোল্ডেন পিরিয়ড বলা হতো বেঙ্গল স্কাল্পচারে। তো এই দুটো সময়কালীনের স্কাল্পচারের বলাটা খুব ইম্পর্টেন্ট। তার আগে আমি বলে দিই যে বেঙ্গলের স্কাল্পচারের মোটামুটি ক্যারেক্টারিস্টিক কিরকম ছিল। বেঙ্গলে দেখুন, যে কোনো স্থানের, শুধু বেঙ্গল নয়, যে কোনো স্থানের যদি আমরা স্কাল্পচার দেখি বলুন বা পেন্টিং বলুন বা আর্কিটেকচার বলুন, তার উপরে যখন আমরা স্টাডি করব তখন আমরা একটা জিনিস অবশ্যই দেখব যে সেই যে আর্টটা ক্রিয়েট হয়েছে তার সমকালীন সময়ে তার পলিটিক্যাল, সোশিও অ্যান্ড ইকোনমিক কন্ডিশন কি ছিল, ঠিক আছে? সেই এফেক্টটা কিন্তু তা যে কোনো রকমের আর্টের উপরে পড়বে এবং স্কাল্পটিং এর উপরেও পড়বে। তো বেঙ্গলে মোটামুটি পুরোনো টাইমে যদি বলুন তো কুষাণ এবং মথুরা স্টাইলের ইনফ্লুয়েন্স আপনি কিছুটা দেখতে পারবেন। বুদ্ধিজম তখন খুব পপুলারে ছিল, তাহলে বুদ্ধিজমের ইনফ্লুয়েন্স, তার মানে বোধিসত্ত্ব ওদের আম, যে ফিগারিংস গুলো সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাবে। হিন্দু গড গডেসের ফিগারিংস পাওয়া যাবে। আর আপনারা জানেন যে বুদ্ধিজমের যেটা আরেক একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে বজ্রয়ান। বজ্রয়ান বেসিক্যালি কি ছিল? মহাযান এবং আমাদের এই যে ইস্টার্ন সাইডে যে হিন্দু ফিলোসফির যে তন্ত্রটা ছিল, এই দুটোর সমষ্টি নিয়ে তৈরি হয় বজ্রযান। বজ্রযান কি বুদ্ধিজমের এমন একটা ফর্ম যেখানে তান্ত্রিক ট্রেডিশনস ফলো হতো। ঠিক আছে? তো বজ্রযানের প্রচণ্ড বেশি প্রভাব আমাদের ইস্টার্ন সাইডে ছিল, উড়িষ্যা, বেঙ্গল, এখানে। তা এই যে বজ্রযানটা এখানে ডেভেলপ করেছে, এই বজ্রযানের ডেভেলপমেন্ট হওয়ার জন্য বজ্রযানের ফিলসফিক্যাল ইম্প্যাক্টও কিন্তু স্কাল্পটিং এর মধ্যে দেখা যেত। ওকে, সো নাও লেটস মুভ অন টু পাল ডাইনেস্টি। পাল বংশ এবং সেন বংশ, এই দুটো ডাইনেস্টির টাইমে বলা হয় যে ইট ওয়াজ দি গোল্ডেন এরা। মোস্ট প্রমিনেন্টলি পাল বংশটাকে বলা হয় গোল্ডেন এরা অফ বেঙ্গল স্কাল্পটিং। এখানে পাল বংশের সময়কালের যে স্কাল্পচার ছিল তার মেন ফিচার কি ছিল? এক্সক্লুসিভ ক্রাফটসম্যানশিপ, দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর ইন্ট্রিকেট ডিজাইনস করে বানানো হয়েছে। স্পিরিচুয়াল রেজোনেন্স, আর প্রচুর নম্বরে বুদ্ধিস্ট অ্যান্ড হিন্দু ইমেজেস তৈরি করা হয়েছিল। যেমন এটা লর্ড কার্তিকের ইমেজ, লর্ড গণেশার ইমেজ, এবং এটা লর্ড বিষ্ণুর ইমেজ। ইন্ট্রিকেট ডিটেলিং থাকতো, টেকনিক্যাল ভার্চুসিটি থাকতো। ইন্ডিয়ান, সাউথ ইস্ট এশিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান আর্টিস্টিক ট্রেডিশনগুলোর একটা সিনথেসিস, এগুলোর সবকটার একটা সমন্বয় থাকতো। ঠিক আছে? এগুলো সবকটার একটা সমন্বয় থাকতো। সেন্সুয়াস ফর্মে হতো। সেন্সুয়াস মানে একটা দেখে একটা সেন্সিবিলিটি ক্রিয়েট হতো। ফর এক্সাম্পল, যেমন হচ্ছে আম, ধরুন যদি ফিমেল ফিগারাইন হয় তাহলে হিপস ব্রড হবে, পোর্ট্রুটেড ব্রেস্টস হবে। বা যদি মেল ফিগারিংস থাকে অলমোস্ট ভি শেপের হবে। ঠিক আছে? ব্রড শোল্ডার, থিন অ্যাবডোমিন বা ওয়েস্ট, এরকম একটা ভি শেপের ফর্ম হবে। তো এরকম একটা সেন্সুয়াল ফর্ম দেওয়া হতো। স্পিরিচুয়াল থিমস থাকতো, অফেন ডিপিক্টিং, এটা এই যেমন আপনি ধরেন এই কার্তিকের ফিগারে দেখে দেখুন, শোল্ডার্স আর ব্রড কম্পেয়ার টু দি ওয়েস্ট। ঠিক আছে? তো এই যে এরকম একটা যেটা বলছিলাম এটা ভি শেপ পাওয়া যেত। লর্ড বিষ্ণুর ফিগারিনেও দেখুন, শোল্ডার্স আর ব্রড কম্পেয়ার টু ওয়েস্ট, এরকম একটা ভি শেপ দেওয়া হতো। স্পিরিচুয়াল থিমস থাকতো, অফেন ডিপিক্টিং ডাইনামিক পোজেস। যেমন কার্তিকেয়কে দেখুন একটা ফ্লাইং মোডে, মানে কার্তিক ঠাকুরের বাহন কি? ময়ূর। এখানে কি দেখানো হয়েছে? ময়ূরের উপরে বিদ্যমান অবস্থাতে দেখানো হয়েছে। এখানেও দেখুন গণেশ ঠাকুরের বাহন মূষক, তার উপরে ওনাকে বিদ্যমান দেখানো হয়েছে, মানে একটা ডাইনামিক পোজ রয়েছে। বলা যায় একটা ডাইনামিক পোজ রয়েছে। ডাইনামিক পোজেস অ্যান্ড মুদ্রাস, হ্যান্ড জেস্টার এবং হাতের মুদ্রাও থাকে দেখুন। আম, এইখানে তো ভালো বোঝা যাচ্ছে না, এইখানে যেমন হাতের মুদ্রা আছে, ঠিক আছে? এইখানেও দেখুন মুদ্রা আছে। এই বিভিন্ন মুদ্রার আলাদা আলাদা মিনিং আছে। যদিও সেটা আমাদের এই সিলেবাসে নেই, তবে আমি যদি সম্ভব হয় আমি দিয়ে দেবো, কিন্তু ওটা ফার্দার রিডিংয়ের জন্য। ওটা মোটেও আপনার
বিসিএস এর জন্য লাগছে না, কারণ সেটা সিলেবাসের মধ্যে নেই। ইউপিএসসি সিলেবাসে যদিও আছে। তারপরে সেন বংশেও কি হলো, পাল বংশেরই এই যে ট্র্যাডিশনস গুলো ছিল সেগুলো কন্টিনিউটিতে থাকলো, ঠিক আছে। কিন্তু সেন বংশে আর একটা ইনোভেশন হচ্ছে, সেন বংশে প্রচুর টেরাকোটার কাজ প্রচুর পরিমাণে বেড়ে গেল, টেরাকোটা আর্টের প্রচুর বৃদ্ধি পেল। টেম্পলের প্যানেলস গুলো টেরাকোটা দিয়ে তৈরি করা, এই স্কাল্পটিংও টেরাকোটা দিয়ে করা, এগুলো খুব বেশি বাড়তে থাকলো। এবং টেরাকোটা ইউজ হওয়াতে কি হলো, টেরাকোটা ইউজ হওয়াতে এই সাজেস্টেড আ ডেমোক্রেটাইজেশন অফ আর্ট। সেদিক হলো যে ডে টু ডে লাইফ, শুধুমাত্র মাইথোলজি বা হিন্দু আইকনোগ্রাফি নয় বা বুদ্ধিজমই নয়, ডেলি লাইফের রিলিজিয়াস রিচুয়াল এবং কালচারাল থিমসগুলোর ওপরেও কি হলো, স্কাল্পটিং স্টার্ট হয়ে গেল। এছাড়া কিছু ফোক এবং ট্রাইবাল ট্র্যাডিশনসেরও ইনফ্লুয়েন্স আছে বা তাদেরও বানানো হতো, ঠিক আছে। ক্লে বা উডেন আইডলস বানানো হতো, ঠিক আছে। রিয়েল ক্লথ দিয়ে বা অর্নামেন্ট দিয়ে সেটাকে সাজানো, এই জিনিসগুলো ফোক ট্রেডিশনস থেকে নেওয়া হয়েছে। এবার মডার্নের মধ্যে মিডিয়েভাল টাইমে যখন এখানে ইসলামিক রুল হয়, তো ইসলামিক রুলেরও কিছু ইনফ্লুয়েন্স স্কাল্পটিং এর উপরে পড়বে। যেমন একটা হচ্ছে আপনার আইভরির কাজ প্রচুর বেড়ে গেল, ঠিক আছে। আইভরি, মার্বেল, এই ধরনের জিনিসের কাজ বাড়তে থাকলো, কারণ এগুলো দেখবেন প্রমিনেন্ট ইসলামিক আর্টের ক্ষেত্রে আইভরি, মার্বেল এইগুলোর ইউজ খুব বেশি প্রমিনেন্ট ফিচার্স। তারপরে যখন মডার্ন টাইম এলো, মডার্ন এরা এলো, তখন কি হলো, এই যে এতদিনের যে হেরিটেজ রয়েছে, একটা হেরিটেজ রয়েছে পাল বংশ। প্রথমে আপনি ইন্দাসে চলে যান, সেইখান থেকে ইন্ডিয়ার, তারপরে বেঙ্গলের যদি আপনি বলেন, এই যে বজ্রযান বুদ্ধিজম বললাম, পাল বংশ বললাম, সেন বংশ বললাম, তারপরে ইসলামিক রুলের এই যে পুরো হেরিটেজটা রয়েছে সেইটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেল কোথায়, মডার্ন আর্টিস্টরা, ঠিক আছে। তাহলে মডার্নের মধ্যে কি হলো, এই সব কিছুর সিনথেসিস এবং যে মডার্ন ভ্যালুজ ওয়েস্টার্ন থেকে আসছে সেগুলো ইনকালকেট হতে থাকলো, সেগুলো কি হলো, আস্তে আস্তে ইনকালকেট হতে থাকলো, দিয়ে যেই মডার্ন এরার যে স্কাল্পটিং স্টাইল একটা ইন্ডিপেন্ডেন্ট সেটা ক্রিয়েট হলো। তাহলে বেঙ্গল স্কাল্পচার হেরিটেজ আমরা লিগাসি হিসাবে কি বলতে পারি, ইন্টারপ্লে বিটুইন রিলিজিয়াস, কি কি থিম ছিল, রিলিজিয়াস থিম ছিল, ফোক থিম ছিল, অ্যান্ড ট্র্যাডিশনস ছিল। কোর্টলি ট্র্যাডিশনস বলতে এখানে রাজ দরবারের কথা বলা হয়েছে, ঠিক আছে। টেকনিক্যাল এক্সিলেন্স আর এক্সপ্রেসিভ ফর্মসগুলো খুব বেশি এক্সপ্রেসিভ ছিল। তাছাড়া ইন্ডিয়ান, সাউথ ইস্ট এশিয়ান এই ধরনের ইনফ্লুয়েন্সও আমরা পেয়েছি। ওকে, এবার মডার্ন দেখুন, পেন্টিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা দেখেছিলাম, যে পেন্টিং এর ক্ষেত্রে আমরা আম, মোটামুটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব, তার মানে মোটামুটি লেট 1800s এবং আর্লি 1900s এরকম টাইমের মধ্যে পেয়েছি, মানে কিন্তু স্কাল্পটিং এর যদি আমরা মডার্ন বেসিসটা বলি, রামকিঙ্কর বেইজকে বাদ দিলে বাকি সমস্ত আর্টিস্টরা বেশিরভাগই তাদের জন্ম হয়তো প্রি ইন্ডিপেন্ডেন্সে, এবং তারা কিছু কিছু কাজও প্রি ইন্ডিপেন্ডেন্সে করেছিলেন, কিন্তু খুব বেশি নয়। তাদের ম্যাক্সিমাম কাজটাই পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। তো সেই সময়কার এফেক্ট তাদের মধ্যে রয়েছে, কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়কালের যদি আমি প্রমিনেন্ট আর্টিস্ট বলি, তাহলে একমাত্র প্রমিনেন্ট আর্টিস্ট হিসেবে রামকিঙ্কর বেইজি রিমার্কেবল। তাছাড়া আমাদের সিলেবাসে ওনার কথাই বলা হয়েছে, কিন্তু আমি পোস্ট ইন্ডিপেন্ডেন্সেরও কিছু আর্টিস্টদের কথা বলেছি। কিন্তু মেনলি স্কাল্পটিং এর মধ্যে মডার্ন এরাতে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যার ইনফ্লুয়েন্স ন্যাশনালিজমের উপরে থাকতে পারে, বা যে নিজে ন্যাশনালিজম দ্বারা প্রভাবিত হতে পারে, এরকম একমাত্র আর্টিস্ট হচ্ছেন রামকিঙ্কর বেইজ। তো আমরা তাকে দেখব। আচ্ছা, বেঙ্গল স্কুল অফ আর্টের রুট অ্যান্ড ইনফ্লুয়েন্স, এটা যেহেতু আমি পেন্টিংয়ে ডিসকাস করে ফেলেছি ডিটেলে, আমি সেম জিনিস আর এখানে একই জিনিস রিপিট করার কোনো মানে হয় না। তো তাও আমি একটা শর্টে বলে দিই, বেঙ্গল স্কুল অফ আর্ট যেরকম আপনারা পেন্টিংয়ে পড়েছিলেন, এক্স্যাক্টলি সেম। রিজেকশন অফ ওয়েস্টার্ন রিয়েলিজম অ্যান্ড অ্যাডাপশন অফ অ্যান ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, ঠিক আছে। ওয়েস্টার্ন রিয়েলিজমকে রিজেক্ট করে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ইনকালকেট করা, এটাই হচ্ছে
বেঙ্গল স্কুলের মোটামুটি মূল থিম, এবং সেটা শুধু পেন্টিংয়েই নয়, সেটা স্কাল্পটিংয়েও ফুটে আসে, কারণ রামকিঙ্কর বেইজও কোথায় ছিলেন? শান্তিনিকেতন। ইনি শিক্ষা গ্রহণ করেছেন এবং সে পড়াতেন কোথায়? শান্তিনিকেতনে, ঠিক আছে? তো যেটা কিনা ছিল আমাদের বেঙ্গল স্কুল অফ আর্টের হার্ট। তো সেই এপিসেন্টার থেকে যখন উনি বেরোচ্ছেন, তাহলে উনিও সেম ইথস নিয়েই বেরোচ্ছেন। তাহলে যেমনভাবে পেন্টিং এর ক্ষেত্রে দেখুন অ্যান্সার গুলো কিভাবে ইজি হয়ে যায়, সব জিনিসগুলো আপনি যদি একটা জিনিস ভালো করে বেসটাকে বুঝে নেন, তাহলে কিভাবে টপিক গুলো লিঙ্ক করে বা সেম মানে টপিক গুলো লিঙ্ক করা এবং সেটাকে একটা কম্প্রিহেন্সিভলি বোঝা কতটা ইজি হয়ে যায়। বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে ওটা ডেভেলপ করেছে, তাহলে ডেফিনেটলি বেঙ্গল স্কুল অফ আর্টের যা যা ফিচার্স থাকবে সেটাও এখানে চলে আসছে। যেমন কি ফিচার্স? কি ইন্ডিজিনাস অ্যান্ড ন্যাশনালিজম, রিভাইভাল অফ ট্র্যাডিশনাল টেকনিক্স, স্টাইলাইজ ফর্মড অ্যান্ড ফ্ল্যাট পার্সপেক্টিভ, জাপানিজ অ্যান্ড প্যান এশিয়ান ইনফ্লুয়েন্স। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। যদি কেউ প্রিভিয়াস লেকচার না দেখে থাকেন, তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো ইন্ট্রোডাকশন টু বেঙ্গল স্কুল। ওই যে আমাদের ফার্স্ট লেকচারটা আছে এই প্লে লিস্টে, সেটা আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, ওটাতে গিয়ে একবার রিভিজিট করে নেবেন। কিন্তু এগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, ওই জন্য এখানে আমরা আর ফার্দার ডিসকাস করবো না। লেটস মুভ টু দি স্টাইল অফ রামকিঙ্কর বেইজ। তো ওনার যে স্টাইলটা ছিল কি ছিল, উনি যেহেতু বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে আসছেন, তাহলে স্বাভাবিক বেঙ্গল স্কুল অফ আর্টের ফিচার্সগুলো ওনার মধ্যেও দেখতে পাবো। তার প্রথম প্রধান ফিচার দেখুন, ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিজম, দুটোকে উনি এক করতে পেরেছিলেন, ট্র্যাডিশনকে এবং মডার্নিজমকে। তাহলে কিভাবে? ট্র্যাডিশনাল ফিচার্সের মধ্যে যেমন ইন্ডিয়ান মোটিভসগুলো আছে, যেমন হচ্ছে সেনসুয়াস কার্ভ, যেটা আমি আপনাকে বললাম যে এরকম সেনসুয়াস কার্ভস থাকতো, টেম্পল আর্ট অ্যান্ড ফোক স্টাইলাইজেশন। তার সাথে উনি কি অ্যাড করলেন? মডার্ন অ্যাবস্ট্রাকশন অ্যাড করলেন, বা ফ্র্যাগমেন্টেশন অ্যাড করলেন, ঠিক আছে, ডিস্টরশন অ্যাড করলেন। এই যে মডার্ন থিমগুলোকে ওল্ড ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ভ্যালুজের সাথে অ্যাড করে দিলেন। তাহলে কি ছিল, আমাদের যে পুরোনো যে ক্লাসিক্যাল সিমেট্রি, একটা সিমেট্রি ছিল, সেটা থেকে উনি একটু সরে গেলেন, একটা অ্যাবস্ট্রাকশন বা একটা ডিস্টরশন আনলেন, ঠিক আছে? কিন্তু তার সাথে সাথে যেই সেনসুয়াস ফর্ম সেগুলোকেও রাখলেন, যেটা আমাদের ট্র্যাডিশনাল ভ্যালুজের সঙ্গে মেল খায়। রামকিঙ্কর বেশ ম্যাটেরিয়াল ইনোভেশন আনলেন, যেমন পুরোনো টাইমে কি হতো, হয় স্টোনের কার্ভিং হতো, না হলে টেরাকোটা হতো, না হলে ব্রোঞ্জ হতো, ঠিক আছে? এই সব থেকে সরে উনি মডার্ন যে ম্যাটেরিয়াল, মডার্ন ম্যাটেরিয়াল কি তাহলে? সিমেন্ট। সিমেন্ট দিয়ে উনি শুরু করলেন। এটা একটা আনকনভেনশনাল ছিল, যেমন সিমেন্ট কংক্রিট ইউজ করা, ল্যাটেরাইট পেবল ইউজ করা, ঠিক আছে, আনকনভেনশনাল ছিল। বাট এটার লাভ কি হলো? এটার লাভ কি হলো? লাভ কি হলো? এটা লোকাল যে ম্যাটেরিয়াল পাওয়া যায় সেটা দিয়েই করতে পারলেন উনি। তারপরে তার ফলে উনি যাদেরকে শেখালেন তারাও কি হলো, খুব ইজি অ্যাক্সেসে লোকাল যে পেবলস পাওয়া যাচ্ছে, সিমেন্ট পাওয়া যাচ্ছে, সেইগুলোকে ইউজ করে আর্ট ক্রিয়েট করলেন। এতে কি হলো? লার্জ স্কেল পাবলিক স্কাল্পচার মোর অ্যাক্সেসিবল, ঠিক আছে? তাহলে কি হলো? মেড লার্জ স্কেল পাবলিক স্কাল্পচার্স মোর অ্যাক্সেসিবল। এক্সপ্রেসিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফর্ম ছিল, প্রচুর এক্সপেরিমেন্টেশন করতেন, ঠিক আছে? অ্যান্ড ওনার যে স্কাল্পটিং এর পরে ওনার যে ফিগারগুলো, তো দে ওয়ার এক্সপ্রেসিভ, জেস্চার, পোস্চার, এগুলো সব এক্সপ্রেসিভ থাকতো। ন্যারেটিভ আর্ট এবং সিম্বলিজম দুটোকে উনি মিক্স করলেন। ন্যারেটিভ আর্ট বলতে যেমন হচ্ছে কোনো স্কাল্পচারের থ্রু কোনো স্টোরি বা গল্প বলা, যেমন মাইথোলজি বা ফোকলোর, ঠিক আছে, এভরিডে লাইফ কিছুর একটা গল্প বলে দেওয়া, তো এরকম এগুলো হচ্ছে ন্যারেটিভ এলিমেন্ট। আর সিম্বলিক এলিমেন্ট হচ্ছে ওটা দিয়ে অন্য কোনো কিছুকে বোঝানোর চেষ্টা করা, ঠিক আছে? ফর এক্সাম্পল, উইথ অ্যান এনিগম্যাটিক অ্যান্ড ওপেন এন্ডেড কোয়ালিটি। আর এই অ্যাম্বিগিউটি থাকাতে কি হতো? অ্যাম্বিগিউটি থাকাতে ভিউয়ার নিজের মতো করে আর্টটাকে ইন্টারপ্রেট করতে পারতো। আর হি ইউজ টু ইউজ কনটেক্সচুয়াল মডার্নিজম, ঠিক আছে? ওনার যে স্টাইলটা হতো সেটাকে অনেক সময় কনটেক্সচুয়াল মডার্নিজম বলা হতো। বেসিক্যালি আর্টিস্টিক স্টাইলটা মডার্ন হবে, বাট ইট শুড বি রুটেড ডিপলি ইন সোশ্যাল, কালচার অ্যান্ড হিস্টোরিক্যাল কনটেক্সট। ওকে, তাহলে ওনার ইম্পর্টেন্ট ওয়ার্কস কি? ইম্পর্টেন্ট ওয়ার্কসের মধ্যে সবচেয়ে প্রথমে আছে সান্তাল ফ্যামিলি। আপনারা এইগুলো শান্তিনিকেতনে গেলে আহ, দেখতে পাবেন। তো আই উড রিকোয়েস্ট কি একবার গেলে এগুলো ভিজিট করবেন। আর
একটু নতুন পার্সপেক্টিভ নিয়ে, কারণ এখন তো জানছেন বুঝছেন যেগুলো কি বা পড়ার জন্য পড়ছেন, এগুলোকে যখন যাবেন দেখবেন একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে দেখবেন। সান্তাল ফ্যামিলি কনসিডার্ড ইন্ডিয়াস ফার্স্ট মডার্ন পাবলিক স্কাল্পচার। ঠিক আছে, এখানে কি করেছে, একটা ট্রাইবাল ফ্যামিলি অন দি মুভ এটাকে দেখানো হয়েছে। দেখুন একটা ট্রাইবাল ফ্যামিলি অন দি মুভ, এটা দেখানো হয়েছে। এখানে দেখুন এই পেবলসের গুলোকে ইউজ করা হয়েছে, ঠিক আছে, বা সিমেন্টিক যে স্ট্রাকচারগুলো উনি ইউজ করতেন সেগুলো ইউজ করে করা হয়েছে। এভরিডে হিরোইজম অফ রুরাল লাইফ। তারপরে মিল কল, মিল কলের যে মজদুরদের, ইন্ডাস্ট্রিয়াল লেবারদের নিয়ে উনি একটা আর্ট করেছিলেন। সুজাতা, এটা মিল কলের, ঠিক আছে, এবং এটা হচ্ছে সুজাতা, সুজাতার পেন্টিংও আছে এবং স্কাল্পচারও আছে। It was inspired by Buddhist legend demonstrating Bai's ability to blend narrative with abstraction। ঠিক আছে, ইয়াকশা এবং ইয়াকশিন, এই ইয়াকশা এবং ইয়াকশির যে স্কাল্পচারটা আছে, এই মনুমেন্টটা আপনার আরবিআই তে রাখা আছে। ঠিক আছে, আদার নোটেবল ওয়ার্কস আর ল্যাম্পস্ট্যান্ড, ফেমাইন অ্যান্ড থ্রেশার। এই যে ইয়াকশা অ্যান্ড ইয়াকশি, এটা আপনাদের আরবিআই তে আছে। ওকে, তাহলে ওনার ইনফ্লুয়েন্স কি বলা যায়? আচ্ছা, এই ফেমেন সিরিজ এটা ওনার পেন্টিং, কিন্তু হ্যাঁ এটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, এটা পেন্টিং। আচ্ছা, এই পেন্টিংটাকে ভালো করে দেখুন, যখন এখানে দিয়েই ফেলেছি এটাকে দেখুন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। যেহেতু রামকিঙ্কর বেইজের পেন্টিং শেষ হয়ে গেছে, এই পেন্টিং দেখে আপনি ওনার কি স্টাইল দেখছেন এবং কি ওটা ইউনিক, বাকি বেঙ্গল স্কুল অফ বেঙ্গল স্কুলের যারা বাকি আর্টিস্টরা রয়েছেন তাদের থেকে ওনার আর্টটা কীভাবে আলাদা, এই ফিচারগুলো আমাকে লিস্ট আউট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে আমি বুঝবো যে আপনারা লাস্ট লেকচার দেখেছেন এবং ঠিকঠাক পড়ছেন। আর যদি লাস্ট লেকচার না দেখে থাকেন তাহলে কাইন্ডলি গো থ্রু দি লাস্ট লেকচার। তো মডার্ন আর্টের উপরে কি ইনফ্লুয়েন্স থাকলো? ব্রেকিং দি কলোনিয়াল নর্মস, কলোনিয়াল নর্মসটাকে ভাঙা হলো। ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করলেন, যেহেতু এক্সপেরিমেন্টেশন করলেন, নতুন রকমের মেটেরিয়াল মেথড এগুলো আনলেন, তা ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার করলেন এবং কি শেখালেন যে নিজের ফোক ট্র্যাডিশনস, ট্রাইবাল ট্র্যাডিশনস, কালচারাল ট্র্যাডিশনস, রুরাল ট্র্যাডিশন, এগুলো থেকে ইন্সপিরেশন ড্র করে নিজের আর্ট ক্রিয়েট করা। ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড, বারবার বলেছি যে নতুন রকমের ম্যাটেরিয়াল এগুলোতে উনি এক্সপেরিমেন্টেশন করতেন। ন্যাশনালিজমের উপরে কিভাবে ইম্প্যাক্ট করলো, যে ওনার থিমগুলো ন্যাশনালিজমের উপরে থাকতো। ঠিক আছে, এবার এখানে আমি ডাইরেক্টলি তো এভাবে বলতে পারি, মানে বলা যায় না যে এইটার থ্রু, যেমন হচ্ছে যদি আপনি পেন্টিংয়ের ক্ষেত্রে দেখে থাকেন, যেমন হচ্ছে ডান্ডি মার্চের যে পেন্টিং, ওটা, এটা বলা যায় যে ডাইরেক্টলি কানেক্টেড উইথ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। কিন্তু এইখানে এই আর্টগুলো থেকে আমরা ওইভাবে বলতে পারি না যে ডাইরেক্টলি কানেক্টেড টু ইন্ডিয়ান ন্যাশনালিজম, বাট এটা আমরা বলতে পারি যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়েছে। কিভাবে? যে বা একটা প্রাইড ক্রিয়েট করা হয়েছে নিজের কালচারের ওপরে, নিজের হিস্ট্রির ওপরে, আর্টিস্টিক ভ্যালিউজের ওপরে, ইথসের ওপরে। তাতে কি হলো? তাতে এইটা পরোক্ষভাবে ন্যাশনাল মুভমেন্টে হেল্প করেছে, পরোক্ষভাবে। সোশ্যাল এঙ্গেজমেন্ট, অ্যাড্রেস কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস, ফর এক্সাম্পল লেবার মাইগ্রেশন, ফ্যামাইন। ঠিক আছে, দিজ সার্ভড অ্যাজ এ ক্রিটিক অফ দি colonial government. So these artists serve as the critique of the colonial government. আর একটা কি, কালচারাল রিভাইভালিজম। একটা জাতি যখন নিজের কালচারের ওপরে প্রাইড ফিল করে, নিজের হিস্ট্রির ওপরে প্রাইড ফিল করে, তখনই সে কি হবে, ইউনাইটেড হয়ে কলোনিয়াল অপ্রেসারকে সরাতে পারবে। ওকে, আচ্ছা, তারপরের আমি যেটা বললাম যে রামকিঙ্কর বেইজি একমাত্র প্রমিনেন্ট আর্টিস্ট যিনি প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে ছিলেন। তারপরে যারা আছেন সবাই পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে মোস্টলি তাদের কাজ। এবং আমি এখানে কিছু নোটেবল মেনশনস দিয়েছি, আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন। যেমন হচ্ছে চিন্তামণি কর, মডার্ন স্কাল্পচার অফ বেঙ্গল, ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান ইনফ্লুয়েন্সের উপরে কাজ করেছেন, দুটোকে মিক্স করে, মানে দুটো স্টাইলের সিনথেসিস এনেছিলেন। ঠিক আছে,
হি ওয়াজ অলসো দ্য প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস কলকাতা। ঠিক আছে, পদ্মভূষণে বিভূষিত হয়েছিলেন। তারপরে মীরা মুখার্জি হচ্ছেন পোস্ট মডার্নিজম বা পোস্ট ইন্ডিপেন্ডেন্সের আর্টিস্ট, উনিও পদ্মশ্রী পেয়েছিলেন। ঠিক আছে, সর্বরী রায় চৌধুরী, আহ, ইনিও খুব এনার একটা স্পেশাল ফিচার ছিল না, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ওপরে এনার খুব ইনফ্লুয়েন্স ছিল এবং সেই রকমের ইম্প্যাক্ট ওনার স্কাল্পচারেও দেখা যেত। সো হোয়াট ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ ন্যাশনালিজম অন মডার্ন আর্ট? ন্যাশনালিজম অফ মডার্ন আর্ট বেসিক যেমন পেন্টিং এর ক্ষেত্রেও ছিল, এখানেও তাই হবে। রিজেকশন অফ কলোনিয়াল অ্যাস্থেটিক্স, স্বদেশি মুভমেন্টে কি হলো, ইন্ডিজিনাস রিভাইভালিজমের উপর যেটা বললাম, কালচারাল রিভাইভালিজম। তারপরে সেলফ রিলায়েন্সের উপরে ফোকাস করলো। যেমন পেন্টিং এর ক্ষেত্রেও কি হয়েছিল যে আমাদের এখানে ইজিলি যে মেটেরিয়ালগুলো পাওয়া যায় সেই ধরনের মেটেরিয়ালের উপরে বেশি ফোকাস করা হলো, রাদার দ্যান ইউরোপের যে মেটেরিয়াল সেইগুলোর উপরে। সেম এখানে স্কাল্পটিংও আমরা দেখছি কি অল্টারনেট মেটেরিয়ালস, যেমন সিমেন্ট, পেবলস, যেগুলো লোকালি পাওয়া যাচ্ছে, লোকালি সোর্স করা যাচ্ছে, সেই জিনিসগুলো দিয়ে বেশি করে বানানো হলো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি সেলফ রিলায়েন্সের উপরে ফোকাস করছে। তারপরে ন্যাশনাল প্রাইড, ফ্রিডম, এই ধরনের থিম নিয়ে কাজ করা হচ্ছে। ফিউশন অফ ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি, ট্র্যাডিশনাল এবং মডার্ন ভ্যালু দুটোকে মিক্স করা হচ্ছে, অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স। ঠিক আছে, তো আমাদের সিলেবাসের মধ্যে স্কাল্পচারের যে পার্ট বলা আছে তার থেকে খানিকটা আমরা বেশি এক্সপ্যান্ডেড স্কোপ নিয়ে করছি, কারণ স্কাল্পচারটা পেন্টিংয়ের সাথে জুড়ে বলা আছে এবং শুধুমাত্র রামকিঙ্কর বেইজের কথা বলা আছে। তো আমাদের যেটা এখন মানে প্রাথমিক আমাদের যেটা প্রাইমারি গোল সেটা হচ্ছে সিলেবাসটাকে কভার করা। তো সেই অনুযায়ী আমরা অ্যাজ ইট ইজ পিএসসি যা সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী আমরা ফলো করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের না থাকে, যেহেতু এটা প্রথমবার হচ্ছে, তা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না থাকাতে আমরা ঠিক এই মুহূর্তে টিচারদের মাইন্ড যারা কোশ্চেন করবেন তাদের গেস করা ডিফিকাল্ট, বাট হ্যাঁ এটুকু আমরা মেনে চলতে পারি সিলেবাসের বাইরে থেকে কিছু আসছে না। তো ওই সিলেবাসটাকে আমরা এখন প্যারামিটার নিয়ে করছি। এবার এই ক্ষেত্রে বিং আ টিচার আমি আমার যেটা কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে কিছু কিছু টপিকস ইনক্লুড করা উচিত ছিল, যেমন বেঙ্গলের যখন আমরা স্কাল্পচার করছি পাল এবং সেন বংশকে কেন বাদ দেওয়া হলো, তাহলে আমরা ওটাকে ডিটেলে পড়তে পারতাম। তো এই ধরনের যে অ্যাড অন টপিকগুলো থাকবে, যেটা অ্যাডিশনাল, যেটা আমার মনে হবে যে এক্সট্রা জিনিস, সেগুলো হয়তো আমরা সিলেবাসটা কভার করে ফেলার পরে আউট অফ ইন্টারেস্ট আমি বানাবো। যদি কারোর আউট অফ ইন্টারেস্ট দেখার হয়, কেউ যদি একটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং চাই তাহলে সে দেখতে পারে, নইলে ইউ মে সিম্পলি ফলো দি সিলেবাস। এইটা আপনার এক্সাম পার্সপেক্টিভে মোর দেন এনাফ। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ড, যদি আপনাদের লেকচার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নিজের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে এটাকে শেয়ার করুন। আর আপনারা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করবেন, কারণ ইউটিউব অ্যালগোরিদম যত লাইকস অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস হবে এটাকে প্রমোট করে। আপনারা যদি সত্যি লেকচারগুলো ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে তাহলে ডেফিনেটলি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ হ্যাভ নট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।